ভাবো তো তুমি এক গভীর খাদে আটকে গেছো। চারপাশে ঘন কুয়াশা, নীরবতা আর একের পর এক বিকৃত চিৎকার। হঠাৎ ঘন জঙ্গলের মাঝ থেকে তোমার দিকে ছুটে আসে এক অদ্ভুত চেহারার কিছু মানুষ, যাদের শরীরে মানুষের ছাপ থাকলেও চোখে এক পশুর হিংস্রতা। আর এরাই হলো হলোম্যান, এক সময়ের মানুষ, তবে এখন মিউটেশনের ভয়ঙ্কর ফসল। কিন্তু প্রশ্ন হলো, কে বা কারা তাদের এমন বানালো? কেন একটা গোপন ল্যাব এই খাদে লুকিয়ে আছে? আর কেনই বা সেই ল্যাবের মাঝে বসানো রয়েছে এক নিউক্লিয়ার বোমা? তো হ্যালো বন্ধুরা, আজ আমরা ব্যাখ্যা করব 2025 সালের একদম নতুন ও টান টান উত্তেজনাপূর্ণ সিনেমা দি গডস। তো আর কথা না বাড়িয়ে চলুন ডুবে যাই সেই গল্পের গভীরে। সিনেমার শুরুতেই আমরা দ্রাসা নামের এক মেয়েকে দেখতে পাই। সে ছিল খুব দক্ষ স্নাইপার এবং ঠান্ডা মাথার খুনি, তবে টাকার বিনিময়ে কাজ করত। আর এখানে সে টানা 10 দিন ধরে অপেক্ষা করছে তার মিশন কমপ্লিট করার জন্য। আজ যখন দূরে একটি প্রাইভেট জেট ল্যান্ড করে, তখন সে দূর থেকেই তার এনিমির দিকে শুট করে তাকে মেরে ফেলে। এরপর ঘটনা চলে যায় লেভি নামের এক ব্যক্তির কাছে। সে ছিল রিটায়ার করা মেরিন স্নাইপার। হঠাৎ করে সে ঘুম থেকে জেগে ওঠে, কারণ মেরিনে কর্মরত থাকা অবস্থায় সে বহু মানুষের প্রাণ নিয়েছে, যার কারণে সে এখন আর ঘুমাতে পারে না। তবে সেও ছিল তার ইউনিটের সবচেয়ে দক্ষ সৈনিক। আর সেই দক্ষতার জন্যই একদিন হঠাৎ করে ব্রেট নামের এক এজেন্ট তাকে ডেকে পাঠায়। তাকে বলা হয় তাকে একটি সিক্রেট মিশনে পাঠানো হবে, আর এই জন্য তাকে দেওয়া হবে লাখ লাখ ডলার। লেভি তাকে জিজ্ঞাসা করে, কি এমন কাজ যার জন্য লাখ লাখ ডলার দেওয়া হবে? তখন ব্রেট বলে, সেটা অত্যন্ত গোপনীয় তবে বিপজ্জনক। সেখানে তার কাজ শুধু নজরদারি চালানো এবং সময় মতো সঠিক সিদ্ধান্ত নেওয়া। আর একদম একা একা 1 বছর সে চাইলেই কারোর সাথে যোগাযোগ করতে পারবে না। লেভি প্রথমে দ্বিধায় পড়ে যায়, কিন্তু তার অতীত, তার একাকিত্ব আর নিজের অস্তিত্ব প্রমাণ করার তাগিদে তাকে এই প্রস্তাব গ্রহণ করতে বাধ্য করে। অন্যদিকে আমরা দেখি দ্রাসা ফিরে এসেছে তার নিজের দেশে, কারণ আজ তার মায়ের মৃত্যুবার্ষিকী। সেখানে সে তার বাবার সাথে দেখা করে, যদিও তার বাবা জানে দ্রাসা একজন পেইড কিলার। তখন দ্রাসা তার বাবাকে জানায় তাকে একটি বড় মিশনে যেতে হবে, এমনকি সেটা 1 বছর ধরে চলবে। বিনিময়ে তাকে অনেক টাকা দেওয়া হবে, যা দিয়ে তার বাকি জীবনটা নিশ্চিন্তে কাটাতে পারবে। কিন্তু তার বাবা জানায় সে ক্যান্সারে আক্রান্ত। তিনি বলেন হয়তো আর বেশি দিন বাঁচব না, তাই আগামী 14 ফেব্রুয়ারি সে নিজেকে শেষ করে দিতে চান। তবে সে দ্রাসার কাছে একটি অনুরোধ করে, সে যেন ওই দিন তার স্মরণে একটি মোমবাতি জ্বালায়। দ্রাসা কিছু বলে না, কারণ এই মুহূর্তে তার ভেতর চলছে দায়িত্ব আর ভালোবাসার এক যন্ত্রণার লড়াই। এরপর আমরা দেখি লেবিকে অজ্ঞান করে তার মিশনের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে। আর সেখানে লেবির যখন জ্ঞান ফিরে আসে, তখন এক ক্রুম্যান লেবির হাতঘড়ি, মোবাইল, পাসপোর্ট সবকিছু নিয়ে একটা সিল করা বক্সে রেখে দেয় এবং বলে, আমরা মিশনের লোকেশনের কাছাকাছি পৌঁছে গেছি, এখানেই তাকে নামতে হবে এবং এখান থেকে 40 কিলোমিটার উত্তরে গিয়ে নির্দিষ্ট জায়গায় পৌঁছাতে হবে। এই বলে ক্রুম্যান সেখান থেকে চলে যায়। এরপর প্লেনের দরজা খুলে দেওয়া হয়। লেভি একবার চারদিকে তাকায়, তারপর সে প্যারাশুট নিয়ে প্লেন থেকে লাফ দেয়। আর এক সময় প্যারাশুট নিয়ে উঠতে উঠতে পাহাড়ি এলাকায় সে ল্যান্ড করে। তারপর শুরু হয় কঠিন এক যাত্রা। উঁচু নিচু পাথর বেয়ে বুনো পরিবেশের মধ্য দিয়ে সে হাঁটতে থাকে একা একা। আর ঘন্টার পর ঘন্টা হাঁটার পর সে অবশেষে পৌঁছায় নির্ধারিত লোকেশনে। সেখানে জ্যাসপার নামের এক ব্যক্তির সঙ্গে তার দেখা হয়। সে জানায় গত 1 বছর ধরে সে এখানে ডিউটি করছে, আর এখন যেহেতু লেভি এসেছে, তাই সে এখন তার নিজের ঘরে ফিরে যেতে পারবে। তখন লেভি তাকে জিজ্ঞাসা করে, এখানে আমাদের কি করতে হবে আর আমাদের শত্রুকে? জ্যাসপার বলে, 70 বছর আগে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সোভিয়েত আর আমেরিকার 5,000 সৈন্য এই খালে নেমেছিল, কিন্তু আজও কেউ ফেরেনি। তবে তারা বুঝতে পারে এই খালের ভেতরে অজানা কিছু সত্য লুকিয়ে আছে, যেটা অনেক ভয়ঙ্কর ও বিপজ্জনক। আর এই জন্য খালটার চারপাশে 100 কিলোমিটার এলাকা জুড়ে অটোমেটিক রাইফেল আর বিস্ফোরক বসানো রয়েছে। এছাড়া তাদের সেফটির জন্য দুই দেশ মিলে খালের দুই পাশে 2টি ওয়াচ টাওয়ার বসিয়ে দেওয়া হয়েছে, যাতে সেই বিপজ্জনক প্রাণীগুলো বাইরে বেরোতে না পারে। তবে মনে রেখো, কোনোভাবেই ইস টাওয়ারের সঙ্গে যোগাযোগ করা যাবে না। তখন লেভি জ্যাসপারকে জিজ্ঞাসা করে, তুমি কি জানো ভেতরে কি আছে? কিন্তু জ্যাসপার বলে, না, শুধু এইটুকু জানি নিচে নরক রয়েছে, তাই সে যেন ভুল করেও কখনো এই খাদে না নামে। এই বলে সে লেবির কাছ থেকে বিদায় নিয়ে আনন্দের সঙ্গে নিজের পথে রওনা হয়। কিন্তু তার ভাগ্যে অতটাও সুখ ছিল না, কারণ জ্যাসপারকে নিয়ে যাওয়ার জন্য একটি হেলিকপ্টার তাকে পিক করে ঠিকই, কিন্তু হঠাৎ হেলিকপ্টারে উঠতেই জ্যাসপারকে গুলি করে নিচে ফেলে দেওয়া হয়। এখান থেকে একটা বিষয় স্পষ্ট, গত 70 বছর ধরে এখানে আসা সবাইকে মোটা অঙ্কের টাকার লোভ দেখিয়ে আনা হয়েছে, আর কাজ শেষে তাদের চুপচাপ সরিয়ে ফেলা হয়েছে। কিন্তু কেন? কি এমন রহস্য যাতে করে সবার কাছে লুকানো হচ্ছে? যাই হোক, এরপর লেভি সেই ক্লক টাওয়ারে ডিউটি করতে শুরু করে। সেখানে তার খাওয়া দাওয়া, ঘুম, ডিউটি, এভাবেই তার 1টি মাস পার হয়ে যায়। আর 1 মাস পরে সে রেডিওতে তার বেস সম্পর্কে ইনফরমেশন পাঠায়। কিন্তু এভাবে একা একা আর কতদিন? তাই সে আস্তে আস্তে বোরিং হতে শুরু করে। একদিন সে যখন বাইরে একটি বাগানে কাজ করছিল, তখন লক্ষ্য করে ইস্ট টাওয়ার থেকে একটি শব্দ আসছে।
আর এই শব্দটা সম্পূর্ণ বোঝার জন্য সে যখন দূরবীন দিয়ে দেখে তখন সে সেখানে একটি মেয়েকে দেখতে পায়। অর্থাৎ তার মতোই সেই মেয়েটিকেও এই কাজের জন্য বাছাই করা হয়েছে। যদিও দ্রাসা বুঝতে পারে ওয়েস্ট টাওয়ার থেকে তাকে ফলো করছে, কিন্তু তাদের কিছুই করার ছিল না, কারণ তাদের মাঝে প্রায় 2 কিলোমিটারের একটি খাট ছিল। এরপর একদিন রাতে দ্রাসা একা একা বসেছিল, হাতে কেক, সামনে মোমবাতি নিয়ে, কারণ আজ তার জন্মদিন, কিন্তু তার চারপাশে কেউ নেই। হঠাৎ করে সে উঠে গিয়ে আকাশে একটি গুলি ছুড়ে লেবির সাথে যোগাযোগ করার জন্য, কিন্তু লেবি জানায় নিয়ম অনুযায়ী তাদের মধ্যে কথা বলা নিষেধ। কিন্তু তবু দ্রাসা লিখে জানায় আজ আমার জন্মদিন। যদিও অনেক কিছু করার ইচ্ছা জাগে, কিন্তু এমন একটা পরিস্থিতিতে কিছুই করতে পারছি না। তখন লেভি কাগজে লিখে তাকে ছোট্ট করে একটা উইশ করে। এরপর দ্রাসা তার জন্মদিন উপলক্ষে লেভিকে একটু ডান্স করতে বলে, কিন্তু লেভি বলে আমি ডান্স করতে পারি না, তবে আমি একজন শার্প শুটার। আর এরপর তারা তাদের নিজেদের লক্ষ্যভেদে দক্ষতা দেখাতে থাকে। এভাবেই রাতটা তাদের ভালোই কাটছিল, কিন্তু হঠাৎ দ্রাসা লেভির টাওয়ারের নিচের দিকে অদ্ভুত কিছু নড়াচড়া লক্ষ্য করে। সে লেভিকে সাবধান করে এবং নিচের দিকে দেখতে বলে। আর লেভি যখন নিচের দিকে লক্ষ্য করে তখন সে দেখতে পায় গাছের শাখার মতো হাত পা বিশিষ্ট কিছু অদ্ভুত প্রাণী তার টাওয়ারের দিকে উঠে আসছিল। লেভি দ্রুত তাদের দিকে শুট করে কিছু মারলেও প্রাণীগুলো সংখ্যায় অনেক বেশি ছিল, তাই তার একার পক্ষে প্রাণীগুলোকে মারা সম্ভব হচ্ছিল না। তখন দ্রাসাও তার দিক থেকে মেশিন গান দিয়ে লড়াইয়ে যোগ দেয়। তখন প্রাণীগুলো একে একে ধ্বংস হতে থাকে, কিন্তু মুহূর্তেই দ্রাসার দিক থেকেও নতুন করে আক্রমণ শুরু হয়। এবার লেভি দ্রাসাকে কভার দেয়, মেশিন গান এবং স্বয়ংক্রিয় অস্ত্র চালু হয় এবং চারপাশে সব প্রাণী একে একে শেষ হয়ে যায়। কিন্তু দ্রাসা সেখানে আহত হয়। আর সবশেষে দ্রাসা লেভিকে লিখে জানায় এই জন্মদিনটাই আমার জীবনের সেরা জন্মদিন ছিল, কারণ অনেকদিন পর মনে হচ্ছে আমি একা নয়। পরের দিন সকালে টাওয়ার জুড়ে ছড়িয়েছিল আগের রাতের লড়াইয়ের ধ্বংসাবশেষ, এবং সেখানে লেভি যখন নষ্ট হয়ে যাওয়া বিস্ফোরকগুলো পরিবর্তন করে দিচ্ছিল ঠিক তখনই লক্ষ্য করে একটা ড্রোন। কিন্তু ড্রোনটি এখানে কেন বা কী কারণে তারা বুঝতে পারে না। অতঃপর ড্রোনটি সেখান থেকে চলে যায়। আর এরপরের দিনগুলো তাদের অনেক আনন্দে কাটে। তারা প্রতিদিন হোয়াইট বোর্ডে লিখে একে অপরের সঙ্গে কথা বলে। যদিও নিয়ম ছিল কোনো যোগাযোগ নয়, কিন্তু মানুষের মন তো কোনো নিয়ম মানে না। একাকিত্বে ঘেরা সেই ভয়ঙ্কর জগতে তাদের এই বন্ধুত্ব হয়ে ওঠে বেঁচে থাকার সবচেয়ে বড় কারণ। আর এভাবেই সময় গড়াতে গড়াতে 14ই ফেব্রুয়ারি চলে আসে। আজই সেই দিন দ্রাসার বাবা দেহ ত্যাগ করবেন বলেছিলেন, কিন্তু এই মিশনের জন্য সে তার বাবার কাছে নেই, তাই সে কাঁদছিল। তখন লেভি দূর থেকে দ্রাসাকে কারণ জিজ্ঞাসা করলে দ্রাসা তাকে সবটা জানায়। দ্রাসার এই দুঃখের সময় সে পাশে নেই বলে তার মন খারাপ হয়। আর তখনই সে সিদ্ধান্ত নেয় যেভাবে হোক সে পূর্ব দিকে দ্রাসার কাছে যাবে। সেদিন রাতেই সে একটি মিসাইল থেকে গান পাউডার বের করে এবং সেই মিসাইলটি পূর্ব দিকে পাঠানোর জন্য তৈরি করে, এবং পরের দিন সকালে যথা নিয়মে সে মিসাইলের সাথে একটি দড়ি বেঁধে পূর্ব দিকে নিক্ষেপ করে। অন্যদিকে এই সবকিছু দ্রাসা দেখতে পাচ্ছিল। যদিও সে আতঙ্কিত, কারণ রাস্তাটা জটিল, কিন্তু লেভির সাথে দেখা হবে এজন্য সে অনেক খুশি। সে দৌড়ে মিসাইলটির কাছে চলে যায় এবং দড়িটি গাছের সঙ্গে বেঁধে সে সেখানে লেভির জন্য অপেক্ষা করে। অন্যদিকে লেভি পুরোপুরি প্রস্তুতি নিয়ে পূর্ব দিকের উদ্দেশ্যে জাম্প করে, আর একসময় সে পূর্ব সাইডে পৌঁছেও যায়। সেখানে তারা দুজনে প্রথমবার একে অপরকে খুব কাছ থেকে দেখে। আর সেদিন বিকেলবেলা যখন তারা একসাথে ড্রিঙ্ক করছিল তখন তাদের মধ্যে বেশ কিছু কথা হয়। এই যেমন তারা এ পেশা কেন বেছে নিল, তাদের পরিবারে কে কে আছে এবং হলোম্যান সম্পর্কে তারা কতটুকু জানে। আর যখন রাত হয় তারা সেখানে একাকিত্বভাবে কিছুটা সময় কাটায়। পরের দিন সকালে লেভি দ্রাসার কাছ থেকে বিদায় নিয়ে তার টাওয়ারের দিকে যখন ফিরে যাচ্ছিল ঠিক তখন লেভির সাইড থেকে হলোম্যান ডিটেক্টেড হয়। সেখানে থাকা মাইনগুলো ফাটতে শুরু করে, আর মাইনের একটি অংশ দড়িতে লেগে দড়ি ছেড়ে যায় আর লেভি নিচে পড়ে যেতে থাকে। তবে সে পড়ে যাওয়ার আগে নিজের প্যারাশুট খুলে দেয়। যাই হোক, এবার দ্রাসা প্যারাশুট নিয়ে লেভিকে খুঁজে আনতে সে খাদে লাফ দেয়, কিন্তু ঘন কুয়াশায় সে কোনো কিছু দেখতে পাচ্ছিল না। তাই সে একটি খাদের প্রবাহমান পানির মধ্যে গিয়ে পড়ে এবং কোনোভাবে প্যারাশুট থেকে সে নিজেকে মুক্ত করে পানি থেকে উঠে আসে। অন্যদিকে লেভি এক অদ্ভুত গাছের ডালে ঝুলেছিল, আর সেই গাছের শাখাগুলো যেন জীবন্ত প্রাণীর মতো নড়াচড়া করছিল। তখনই গাছের ভেতর থেকে কিছু একটা তার দিকে এগিয়ে আসে। ঠিক সেই সময় লেভি দ্রুত নিজের অস্ত্র বের করে আত্মরক্ষা করে, আর এই গুলির শব্দে দ্রাসা বুঝে যায় লেভি কোন দিকে আছে। এদিকে লেভি গাছ থেকে পড়ে আবারও এক অদ্ভুত জীবন্ত গাছে আটকে যায়, যেটা তাকে জড়িয়ে ধরে রেখেছিল। সে অনেক চেষ্টা করেও নিজেকে ছাড়াতে পারছিল না। ঠিক সেই মুহূর্তে দ্রাসা সেখানে এসে সাহসিকতার সঙ্গে সেই ভয়ানক গাছটিকে ধ্বংস করে এবং লেভিকে উদ্ধার করে। এরপর তারা দুজন একসঙ্গে সেই অজানা ভয়ঙ্কর জায়গা থেকে বেরিয়ে আসার জন্য সামনে এগোতে থাকে। কিন্তু ঠিক তখনই তাদের উপর হামলা চালায় এক ধরনের অদ্ভুত ঘোড়ার পিঠে চড়া হুমকিমূলক শত্রু, যারা একে একে আক্রমণ চালাতে থাকে। সেই সঙ্গে গাছের মতো দেখতে কিছু ভয়ঙ্কর মিউটেটেড তাদের উপর আক্রমণ করে বসে। তবে দ্রাসা ও লেভি দুজনেই ছিল অভিজ্ঞ স্নাইপার, তাই দ্রুত প্রতিক্রিয়া দেখিয়ে তারা সব
সবাইকে নিঃশেষ করে দেয়। এদিকে লেভি লক্ষ্য করে হামলাকারীদের পরনে ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার মিলিটারি ইউনিফর্ম। এতে বোঝা যায় বহু আগেও যারা এখানে এসেছিল তারা আর কখনো ফিরে যেতে পারেনি। এই রহস্যময় জঙ্গলে আটকে থেকে তারা আজ ভয়ঙ্কর রূপে মিউটেটেড হয়ে গেছে। ঠিক তখনই দ্রাসা খেয়াল করে তার ব্যাগে গ্যাপলিং রশি নেই, যেটা দিয়ে তারা উপরে উঠবে। তবে রশি ছাড়া ফিরে যাওয়া সম্ভব নয়, তাই তারা সিদ্ধান্ত নেয় নদীর ধার ধরে ইস্ট টাওয়ারের দিকে এগিয়ে যাবে। তবে তারা চলতে চলতে সেখানে লক্ষ্য করে কিছু উদ্ভট জিনিস। সেখানকার গাছগুলো ছিল ভয়ঙ্কর, মনে হচ্ছে মানুষ এবং গাছ দুয়ে মিলে একসঙ্গে মিউটেটেড হয়ে গেছে, এবং সেখানে কোনো সূর্যের আলো ছিল না। চারপাশে ঘন কুয়াশা দ্বারা ঢাকা ছিল। এভাবে হাঁটতে হাঁটতে তারা একটা ধ্বংসস্তূপ শহরের মধ্যে ঢুকে যায়। শহরটা বেশ বড়ই ছিল, কিন্তু তারা বুঝতে পারে শহরটা ভূমিকম্পের কারণে ধ্বংস হয়ে গেছে। তবে সেখানে চারদিকে ছিল বিপদের আশঙ্কা, তাই তারা আশ্রয় নেয় একটি পুরনো ধ্বংসপ্রাপ্ত চার্চে। আর ভিতরে ঢুকেই তারা দেখে চারপাশে ছড়িয়ে আছে কঙ্কাল। সেখানে তারা বুঝতে পারে সম্ভবত প্রাক্তন সৈনিকদের, যারা নিজেরাই নিজেদের জীবন শেষ করে দিয়েছিল, যেন ভয়ঙ্কর মিউটেশনে পরিণত হয়ে তারা কারোর ক্ষতির কারণ না হয়। তাদের এই আত্মত্যাগ যেন দায়িত্ববোধের চরম নির্দেশনা প্রকাশ করে। ঠিক তখনই হঠাৎ চার্চের ছাদ থেকে নেমে আসে এক বিশাল আকার মাকড়সা। খুব দ্রুত আরও অনেকগুলো ভয়ানক মিউটেটেড মাকড়সা ঘিরে ফেলে পুরো জায়গাটা। চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তারা শুট করে মাকড়সাগুলোকে থামানোর চেষ্টা করে, কিন্তু সংখ্যাতে এত বেশি ছিল যে পরিস্থিতি ক্রমেই নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ঠিক সেই সময় হঠাৎ হলোম্যানদের একটি দল সেখানে এসে উপস্থিত হয়। তাদের সঙ্গে শুরু হয় তীব্র সংঘর্ষ। তখন দ্রাসা বুদ্ধি খাটিয়ে চার্চের একদিকে দেয়াল উড়িয়ে দেয়, আর সেই সুযোগে লেভি ও দ্রাসা কোনোভাবে সেখান থেকে বেরিয়ে আসে। তবে বিপদ এখানেই শেষ নয়, কারণ এখানে শুধু প্রাণী বা গাছপালাই নয়, বরং এখানকার সবকিছুই ভয়ানক মিউটেশনের শিকার। চারপাশে যেন এক জ্যান্ত ফাঁদ, কোথা থেকে কখন আক্রমণ আসবে কেউ জানে না। তখন তারা দ্রুত দৌড়ে পৌঁছে যায় একটি পরিত্যক্ত ল্যাবের সামনে। বাইরের বিপদ দেখে তারা ভিতরে ঢুকে পড়ে এবং অস্থায়ী নিরাপত্তার আশায় যেন তারা কিছু সময়ের জন্য একটুখানি নিঃশ্বাস নিতে পারে। এরপর তারা আশেপাশে দেখে বুঝতে পারে এটি আসলে একটি পুরনো গবেষণাগার, কারণ জায়গাটির চারদিকে ছড়িয়ে রয়েছে নানা ধরনের রাসায়নিক বোতল, বিভিন্ন যন্ত্রপাতি এবং একটি পুরনো জেনারেটর। তারা জেনারেটরটি চালু করে দেয় এবং সেখানে ধুলোমাখা একটি প্রজেক্টর খুঁজে পায়। আর যখন প্রজেক্টরটি চালু করে তখন সেখানে এক বিদেশি বিজ্ঞানীর বার্তা দেখতে পায়। বিজ্ঞানীটি বলছিলেন তৎকালীন সময়ে পৃথিবী ছিল তীব্র উত্তেজনার মধ্যে। আমেরিকা এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে চলছিল প্রতিযোগিতা। তখন তারা দুই দেশ মিলে এই গভীর খাদে একটি গবেষণা শুরু করে। তাদের উদ্দেশ্য ছিল একটি বায়োকেমিক্যাল মিসাইল তৈরি করা। কিন্তু কয়েকদিন পরেই এই জায়গায় 8.1 মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প হয়েছিল। এর ফলে ল্যাবের সব রাসায়নিক উপাদান এই খাদের চারদিকে ছড়িয়ে পড়ে। এতে খাদে থাকা প্রাণী, উদ্ভিদ, এমনকি মানুষের শরীরেও শুরু হয় ডিএনএ রূপান্তর। এর ফলে তারা মিউটেটেড বা হলোম্যানে পরিণত হয়। আর কেউ যদি এই কেমিক্যালের মধ্যে কয়েক ঘন্টা থাকে তাহলে সে আগামী 5 দিনের মধ্যে পুরোদমে মিউটেটেড হয়ে যাবে। এটা শোনার পর লেভি এবং দ্রাসা দুজনেই ভয় পেতে শুরু করে, কারণ এখানে আসা তাদের কয়েক ঘন্টা পার হয়ে গেছে। তাই এখন তারা চেষ্টা করছে যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে বের হতে। তবে তারা সেখান থেকে একটি পুরনো কম্পিউটার পেয়ে যায়। তারা যখন কম্পিউটারটি চালু করে সেখানে ডার্ক নামের একটি প্রতিষ্ঠানের নাম দেখতে পায়। যদিও প্রতিষ্ঠানটি এই জায়গার ভয়াবহতা সম্পর্কে সবকিছুই জানে, কিন্তু তবুও তারা এই জায়গাটি নষ্ট করেনি, কারণ তারা ড্রোনের মাধ্যমে এখান থেকে হাইব্রিড স্যাম্পল সংগ্রহ করছে এবং তা সুপার সোলজার তৈরির কাজে ব্যবহার করে যাচ্ছে। তবে লেভি সেখানে আরও দেখতে পায় এই খাদের মাঝখানে একটি নিউক্লিয়ার বোমা লুকানো আছে, যেটা সেন্সর দ্বারা পরিচালিত। আর এই সেন্সর আশপাশে যদি কোনো রকমের বিপদ সংকেত পায় তাহলে সেই নিউক্লিয়ার বোমাটি নিজ থেকেই ডিস্ট্রয় হয়ে যাবে, ফলে পুরো গড় সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে। তবে এই বোমাটির রেঞ্জ 4.2 কিলোমিটার পর্যন্ত। আর এই ঘটনাগুলো যাতে বাইরের জগতে ছড়িয়ে না পড়ে তাই সরকার এই অপারেশনের কথা গোপন রেখেছে। এরপর দ্রাসা এবং লেভি সিদ্ধান্ত নেয় এবার আর নয়, এবার তারা এখান থেকে বেরিয়ে যাবে। আর যখন তারা এখান থেকে বেরিয়ে যাওয়ার প্রস্তুতি নেয় হঠাৎ দ্রাসা লক্ষ্য করে সেই গেটের পাশে যে ব্যাগটি রেখেছিল সেটা এখানে আর নেই। ওরা বুঝতে পারে এই হলোম্যানরা শুধু প্রাণী নয়, এরা অনেক চালাক, যেন তাদের সঙ্গে এক অদৃশ্য খেলা খেলছে। কিন্তু তবুও তারা ভয় না পেয়ে বেরিয়ে পড়ে বাইরে। আর তখনই এক অদ্ভুত দৃশ্যের মুখোমুখি হয় তারা। সেই ব্যাগটা পড়ে আছে তাদের সামনে। দ্রাসা এগিয়ে গিয়ে যখনই ব্যাগটা তার হাতে তুলে নেয় ঠিক তখনই সে পড়ে যায় এক কঠিন ফাঁদে। একটা দড়ি তার পায়ে লেগে যায়, আর সঙ্গে সঙ্গে একটা হলোম্যান ঘোড়ার পিঠে চড়ে সেই দড়িটি টেনে নিয়ে যেতে শুরু করে। দ্রাসা প্রাণপণে বাঁচার চেষ্টা করে ছোটাছুটি করতে থাকে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে একটা গাছের সঙ্গে ধাক্কা লেগে তার মাথায় প্রচণ্ড আঘাত পায় এবং অজ্ঞান হয়ে পড়ে। অন্যদিকে লেভি তাদের পিছু করতে করতে পৌঁছে যায় একটা পুরনো ফ্যাক্টরির কাছে। সেই জায়গাটা যেন সময়ের গায়ে ধুলো জমে থাকা এক স্মৃতি। এদিকে যখন দ্রাসার হুঁশ ফেরে তখন সে দেখে সে একটি কারখানার ভেতরে ঝুলছে, তার 2 হাত বাঁধা, আর তার সামনে দাঁড়িয়ে আছে এক অদ্ভুত চেহারার হলোম্যান। কিন্তু দ্রাসা তো এমন কেউ নয় যে সে হার মানবে। সে জানে এটাই হয়তো তার
তার শেষ সুযোগ। সে সাহস করে নিজের শক্তি দিয়ে নিজেকে ছাড়িয়ে নেয়। তারপর শুরু হয় এক ভয়ঙ্কর লড়াই। মানুষ বনাম বিকৃত মানুষ, একদিকে প্রাণ বাঁচানোর তীব্র ইচ্ছা, আরেকদিকে এক ভীতিকর অস্তিত্ব। কিন্তু দ্রাসা সে দানবের সঙ্গে একা একা লড়তে গিয়ে দুর্বল হয়ে পড়ে। ঠিক তখনই সেখানে হাজির হয় লেবি। সে এক মুহূর্ত দেরি না করে গুলি ছুড়ে দেয় হলম্যানের দিকে, আর সেই ভয়ঙ্কর দানবটি মাটিতে লুটিয়ে পড়ে। লেবি যখন মৃত দানবটির দিকে এগিয়ে যায় তখন তার চোখে পড়ে এক ভয়ঙ্কর সত্য। এই দানবটি আসলে ওয়েস্ট টাওয়ারের একজন গার্ড ছিল, কিন্তু তার তো উন্নত জীবনযাপন করার কথা। সে এখানে কেন? লেবির তখন আর বুঝতে বাকি থাকে না যে একবার এখানে যে আসে সে আর কোনোদিনও ফিরে যেতে পারে না। অন্যদিকে দ্রাসা লেবিকে প্রশ্ন করে, আমরা আসলে কোথায় এসেছি? তখন লেবি জানায়, আমরা একটা পরিত্যক্ত কেমিক্যাল মিসাইল ফ্যাক্টরির মধ্যে আছি। আর এরপর তারা সেখান থেকে বের হওয়ার সময় দেখতে পায় এক ভয়ঙ্কর দৃশ্য, জেনেটিক মিউটেশনের এক বিকৃত রূপ, যা দেখে রক্ত হিম হয়ে আসে। এগুলো যেন এক জালের মতো গাছের ডালে ডালে ছড়িয়ে থাকা রক্তমাখা শিরা, যা গলে গিয়ে নতুন করে ভয়ানক কিছু সৃষ্টি করেছে। আর যখন তারা সেখান থেকে বের হতে যায় তখন দ্রাসা ভুল করে সেই জিনিসগুলোর সংস্পর্শে চলে আসে। আর তখনই সেই জেনেটিক দানবগুলো জেগে ওঠে আর ভয়ঙ্করভাবে তাদের উপর আক্রমণ করতে থাকে। শেষমেশ তারা একটি গ্রেনেড ছুড়ে পুরো এলাকায় আগুন ধরিয়ে দেয়। আর বেরিয়ে আসার সময় সেখানে একটি শক্তিশালী ইঞ্জিন চালিত কার দেখতে পায়। এরপর তারা সেই কার নিয়ে ইস্ট টাওয়ারের দিকে রওনা হয়। আর চলতে চলতে তারা পৌঁছে যায় সেই ছিঁড়ে যাওয়া কেবলের কাছে। তারা সেই কেবল গাড়ির সঙ্গে যুক্ত করে উপরে উঠতে শুরু করে, কিন্তু হঠাৎ নিচ থেকে আবার সেই হলম্যানগুলো কেবল ধরে উপরে উঠতে শুরু করে এবং তাদের উপর আক্রমণ করে। তারা প্রাণপণে চেষ্টা করে প্রতিরোধ করার, কিন্তু তারা পরিমাণে এতটাই বেশি ছিল যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল। তখন লেবি গাড়ির তেলের ট্যাঙ্ক ছিদ্র করে দেয় আর সেই তেল গিয়ে পড়ে প্রাণীগুলোর উপর। লেবি তখন সঙ্গে সঙ্গে আগুন ছুড়ে দেয় তাদের উপর, আর এক মুহূর্তেই সবগুলো দানব পুড়ে ছারখার হয়ে যায়। কিন্তু আগুন ছড়িয়ে গাড়ির ট্যাঙ্কে ঘটে এক ভয়াবহ বিস্ফোরণ, ফলে লেভি মারাত্মকভাবে আহত হয় সেখানে। তারপর তারা গাড়ি থেকে কেবলটি কেটে দেয় যেন কেউ আর উপরে উঠে আসতে না পারে, আর শেষ পর্যন্ত তারা দেয়াল বেয়ে উপরে উঠে আসে। অন্যদিকে লেভি ও দ্রাসা একটি কঠিন সিদ্ধান্ত নেয়। তারা নিজেরাই নিজেদের 5 দিনের জন্য কোয়ারেন্টিনে রাখবে, কারণ তারা অনেকক্ষণ সেই ভয়ঙ্কর কেমিক্যাল গ্যাসের সংস্পর্শে ছিল। এখন যদি এই 5 দিনের মধ্যে তাদের শরীরে কোনো রকমের মিউটেশন ঘটে তাহলে তারা জানে তাদের শেষ পরিণতি কি হবে। তাদের সিদ্ধান্ত একটাই, যদি মিউটেটেড হয়ে যায় তাহলে তারা নিজেরাই নিজেদের শেষ করে দেবে, আর যদি কোনো রকমের ক্ষতি না হয় তাহলে তারা পুরো এই মিউটেটেড খাদককে ধ্বংস করে দেবে। তারপর তারা এমন এক জায়গায় লুকিয়ে যাবে যেখানে তাদেরকে আর কেউ খুঁজে পাবে না। আর এক সময় লেভি সিদ্ধান্ত নেয় সে তার টাওয়ারে ফিরে যাবে, কারণ আজ তার রেডিওতে রিপোর্ট দেওয়ার দিন। সে তার টাওয়ারে ফিরে যায় আর রেডিওতে একটা মিথ্যা রিপোর্ট পাঠায়, যেখানে বলা হয় সবকিছু ঠিকঠাক আছে, কোনো ঝুঁকি নেই। তবে ব্রেত আগে থেকেই তাদের কার্যক্রম খতিয়ে দেখছিল এবং সন্দেহ পেয়েছিল। ব্রেত তখনই লেভিকে নতুন করে অর্ডার দেয়, বলে তোমার পরবর্তী মিশন হচ্ছে ইস্ট টাওয়ারের গার্ড অর্থাৎ দ্রাসাকে মেরে ফেলতে হবে। লেভি তখন ঠান্ডা মাথায় জবাব দেয়, ঠিক আছে। কিন্তু ব্রেত বুঝতে পারে লেভি কখনো দ্রাসাকে হত্যা করবে না, তাই সে তার কমান্ডোর টিমকে নির্দেশ দেয় লেভিকে মেরে ফেলতে হবে, এবং সে সেটা নিজেই করতে চায়। অন্যদিকে আমরা দেখি লেভি ও দ্রাসা দুজনে টাওয়ারের চারপাশে বোমা বসিয়ে রাখছিল আর তারের মাধ্যমে সেগুলো সংযুক্ত করছে যাতে একটি ফাটলে সবগুলো ফেটে যায়। তাদের পরিকল্পনা স্পষ্ট, তারা যখন এখান থেকে পালাবে তখন পুরো টাওয়ার এবং খাদ একসাথে উড়িয়ে দেবে, ফলে নিউক্লিয়ার মিসাইলটি ফেটে সবকিছু শেষ হয়ে যাবে। ঠিক তখনই তারা দেখতে পায় দূর থেকে একটি হেলিকপ্টার তাদের দিকে এগিয়ে আসছে। লেভি এক ঝলকে বুঝে যায় ওরা আসছে তাদেরকে মারতে। সে দ্রাসাকে বলে দ্রুত পালাও, আর সেই মুহূর্তে তারা সেখান থেকে পালাতে শুরু করে। অন্যদিকে ব্রেত এবং তার টিম হেলিকপ্টার নিয়ে পৌঁছে যায় সেই টাওয়ারের কাছে। তারা চারদিকে খুঁজেও লেভির কোনো চিহ্ন পায় না। ব্রেত তখন রেগে গিয়ে তার ক্যাপ্টেনকে অর্ডার দেয়, ড্রোন পাঠাও, তাদের খুঁজে বের করো এবং শেষ করে দাও। এদিকে আমরা দেখি লেভি ও দ্রাসা ছুটে পালাচ্ছে, কিন্তু আকাশের দিক তাকাতেই তারা দেখে একাধিক ড্রোন তাদের পিছু নিয়েছে। ড্রোনগুলো একের পর এক তাদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। তবে লেভি ও দ্রাসা হার মানে না, তারা একে একে সমস্ত ড্রোনগুলোকে ধ্বংস করে দেয়। তারপর একটি খাদের কিনারায় গান রেখে টাওয়ারে ঝুলানো বোমার উপরে গুলি করে। একটি বোমা ব্লাস্ট করে আর সেই তারের মাধ্যমে সংযুক্ত বাকি বোমাগুলো বিস্ফোরণ শুরু হয়। প্রচন্ড শব্দে একে একে পুরো খাদ কেঁপে ওঠে। ঠিক তখনই ব্রেত বুঝতে পারে এই বিস্ফোরণ নিউক্লিয়ার বোমা ধ্বংসের সূচনা। এদিকে পুরো এলাকা জুড়ে অ্যালার্ম বাজতে শুরু করে। ব্রেত হারে হারে টের পায় এখন তারা মহা বিপদে।
সেই সঙ্গে তারা টিমকে নিয়ে সেখান থেকে পালিয়ে যাচ্ছিল। ঠিক তখনই নিউক্লিয়ার বোমাটি ব্লাস্ট হয়ে যায়। অন্যদিকে দ্রাসা ডেঞ্জার জোন থেকে অনেকটা দূরে সরে গেলেও কিন্তু লেভির পায়ে গুরুতর ক্ষত থাকায় সে ডেঞ্জার জোন থেকে অতিক্রম করতে পারেনি, ফলে সে তার সামনে থাকা একটি নদীতে পড়ে যায়। অন্যদিকে ব্রেড যখন হেলিকপ্টার নিয়ে পালানোর চেষ্টা করছিল, ঠিক তখনই তাদের হেলিকপ্টারটি ক্র্যাশ হয়ে সেই খাদে পড়ে সবাই মারা যায়। অন্যদিকে দ্রাসা সেই বিস্ফোরক থেকে বেঁচে গেলেও তার পরবর্তী 5 দিন কাটিয়ে একটি গুহায়। সেখানে সে লেভির জন্য অপেক্ষা করছিল, কিন্তু তার মন ভেঙে যায় লেভির খবর না পেয়ে। বর্তমানে দ্রাসা একটি ছোট্ট রেস্টুরেন্টে কাজ করে। বাইরে থেকে সবকিছু স্বাভাবিক মনে হলেও ভেতরে সে এখনো লেভির জন্য অপেক্ষা করছে। তার বিশ্বাস একদিন সে অবশ্যই ফিরে আসবে। ঠিক তখনই সে দেখে রেস্টুরেন্টের এক কোনায় লেভি বসে আছে। তাদের চোখে জল, মুখে কোনো শব্দ ছিল না, তারা শুধু একে অপরকে জড়িয়ে ধরে। আর এখানেই সিনেমাটি শেষ হয়ে যায়। এই সিনেমাটি আমাদের শেখায় সবচেয়ে বড় দানব বাইরের পৃথিবী নয়, লুকিয়ে থাকে মানুষের লোভ আর নৃশংসতার মধ্যে। যেখানে লেভি তার অতীতকে মনে করে ঘুমাতে পারত না, সেখানে সে বুঝেছে তার অতীত তাকে শেষ করেনি, বরং তাকে তৈরি করেছে। অন্যদিকে দ্রাসা, যে তার বাবাকে কখনো নিরাপত্তা দিতে পারেনি, আর সেই নিজেই হয়ে উঠেছে অন্য কারো নিরাপত্তার প্রতি। যদি কেউ তোমাকে বলে তুমি একা, তবে মনে রেখো একাই অনেক সময় ইতিহাস বদলে দেওয়া যায়। তো বন্ধুরা, এই সিনেমাটির এক্সপ্লেনেশন তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিও, আর এরকম আরো গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকো। আমি ফিরবো নতুন কোনো গল্প নিয়ে, ততক্ষণ পর্যন্ত সতর্ক থেকো, কারণ অন্ধকার সব সময় তাকিয়ে থাকে তোমার দিকে।